অ্যাসাইনমেন্ট গুলো কি দেখতে পারছিলেন? না, এখনো দেখার সুযোগ পাই নাই। আমি রিসেন্টলি কিছুটা ফ্রি হওয়া শুরু করছি। আমি খুব দ্রুতই দেখবো, নো ইস্যুস। আচ্ছা, ওই ভিডিও গুলো একটু আপলোড করে দিয়েন, পরবর্তী যেগুলো হয়েছে আর কি। ভিডিওগুলো টাইম সবগুলো সিরিজ, আপলোড করে দেওয়া হয়েছে। এর থেকে বেশি ভিডিও নাই আর, এগুলাই। ওই টাইম সিরিজটা মনে হয় টাইম আসে সিরিজ নাই টাইম সিরিজটাও দিয়ে দেওয়া হয়েছে ওইখানে, টাইম সিরিজটাও ওইখানে দেওয়া আছে। আচ্ছা লাস্ট লাস্ট ক্লাসে যেটা করা হয়েছে, একসাথে দুইটা ভিডিও একটা ক্লাসে দিয়ে দিচ্ছি, যেহেতু একই ক্লাসের, মানে জাস্ট দুইবার পড়াইছি তো, সেহেতু ওইটাকে একই ভাবে দিছে আর কি, মানে 15 নাম্বার ক্লাস হিসেবে ওইখানে ঢুকাই দিছি রেকর্ডিংটা। আচ্ছা। আর দাদা ইয়েটাতে ওই যে আমি বলি ওই যে মেশিন কি বলে আমাদের যে রিগ্রেশনটা যেটা ভিডিওটা আসছে দাদা, কিন্তু ওই যে সাথে ডকুমেন্টস গুলা ওগুলোর মধ্যে মানে কিছু শো করে না, একটু দেখে ডাউনলোড করতে ডকুমেন্ট গেলে শো মানে করে না। হ্যাঁ মানে ডকুমেন্টস দেখাচ্ছে কিছু একটা আছে, কিন্তু যখন আমরা ক্লিক করি তখন কিছু আসে না আর কি। ওইটাকে এক্সট্রাক্ট করতে হবে বোধহয়, বুঝছেন? এগুলোকে এক্সট্রাক্ট করতে হবে, জিপ ফাইলগুলোকে আনজিপ করতে হবে, আনজিপ করলে একমাত্র দেখতে পারবে। না না, ওগুলো আছে দাদা, মানে ওই মোটামুটি তো জিপ করা ফাইল আমি আনজিপ করে নেই, কিন্তু মনে করেন আপনার ওটার মধ্যে কোনো ফাইল দেখাচ্ছে না, একটু দেখেন। কোনটা, কোন সব ভিডিওটাতে, কোনটাতে হচ্ছে দেখো? রিগ্রেশন দাদা, লিনিয়ার রিগ্রেশন ক্লাসটাতে। দাঁড়ান একটু দেখি। আজকের বোধহয় আমাদের পাইথনের লাস্ট ক্লাসের লাস্ট রিসোর্স হবে আর কি। যদি আমাদের ক্লাস লাগে, আমাদের দরকার হলে আরেকটা ক্লাস নেবো। এটাতে? জি দাদা। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখবো না। 13 নাম্বার ক্লাস, তাই তো? নো ইস্যুস। ঠিক আছে। আচ্ছা ওকে দাদা। আচ্ছা, আমরা আজকে আমাদের ক্লাসের শেষ টপিকটা শেষ করি। সেটা হইল যে, দাদা আপনি একটা ইয়েতে ওই যে আমাদের এই গ্রুপে দাদা লিঙ্কটা দিয়ে দেন, কারণ অনেকে হয়তো বা জানবেন আজকে ক্লাস হচ্ছে কিনা, যেহেতু অনেকগুলো গ্যাপ পড়ে গেছে। আপডেট আচ্ছা, দিয়ে দিলে তাহলে ভালো হয় আর কি, তাহলে সবাই তো জয়েন করে ফেলবে। ক্লাসের লিঙ্ক তো। কারণ পরপর কয়েকটা ক্লাস গ্যাপ গেছে তো, অনেকে হয়তো বা আজকেও হবে না বা কিছু হয়তো মনে থাকবে না আর কি অনেকের। আচ্ছা, আমি বলে দিচ্ছি। আচ্ছা, আজকের আমাদের পাইথনের শেষ ক্লাস। পাইথনের মেশিন লার্নিং আসলে দুই ধরনের না, মেশিন লার্নিং আরো 4 ধরনের মেশিন লার্নিং হয়ে থাকে, বাট আমাদের এখানে আমরা যে মেশিন লার্নিং নিয়ে অ্যানালাইসিস গুলো নিয়ে আজকের কথা বলবো, এগুলো হলো যে দুই ধরনের মেশিন লার্নিং। একটা হলো যে সুপারভাইজ মেশিন লার্নিং, আর একটা হলো যে আনসুপারভাইজ মেশিন লার্নিং, ঠিক আছে? তো এই সুপারভাইজ এবং আনসুপারভাইজ মেশিন লার্নিং, এই দুটার ভিতরে আমরা রিগ্রেশন এন্ড ক্লাসিফিকেশন দুই ভাগ থাকে, এবং আনসুপারভাইজে ক্লাস্টারিং, অ্যাসোসিয়েশন এবং আরো অনেক ধরনের কিছু আনসুপারভাইজ লার্নিং অ্যালগরিদমস আছে, ঠিক আছে? তো মূলত আসলে আমরা কি বিভিন্ন ধরনের মেশিন লার্নিং এর যে অ্যালগরিদম গুলো আছে, ওই অ্যালগরিদম গুলো নিয়ে কিভাবে এমএল ডেভেলপমেন্ট করতে হয় এবং কিভাবে
ইভালুয়েশন করতে হয়, কিভাবে রিপোর্টে কোন টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট বা কোন কোন সাবজেক্টের আউটপুট গুলো বেশি ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো নিয়ে আমরা জানবো এবং আমরা প্রত্যেকটা মেশিন লার্নিং আর মডেল গুলা একটু দেখার চেষ্টা করব এবং একটা সিম্পল একটা প্যাটার্ন ট্রাই করব যে আসলে এই প্যাটার্নটা আমরা সবসময় ঠিক রাখবো, জাস্ট মডেলটা যদি চেঞ্জ হয়ে যায় আমরা ওই মডেলটাকে ঠিক কিভাবে করতে হবে এই জিনিসটা আমরা দেখবো, ঠিক আছে? তো আজকে আমাদের একটা হার্ট ডিজিজ প্রবলেম ডেটা সেট আছে, ওই ডেটা সেট দিয়ে আসলে কিভাবে এমএল মেশিন লার্নিং ডেভেলপমেন্ট এবং ইভালুয়েশন করা যায় এই জিনিসটা দেখবো এবং অফকোর্স এটার জন্য আমাদের কি লাগবে, আমাদের সাইকিট লার্ন যে লাইব্রেরিটা আছে এটার হেল্প লাগবে, ঠিক আছে? তো আসলে সুপারভাইজ বলতে কি বোঝানো হচ্ছে? আহ, কেউ বলতে পারবেন সুপারভাইজ বলতে কি বোঝানো হচ্ছে? গার্মেন্টসে কিন্তু সুপারভাইজার থাকে, তাই না? আবার বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু বিভিন্ন থিসিস বা গ্রুপের সুপারভাইজার থাকে নাকি? তো সুপারভাইজারদের কাজ কি? কেউ কেউ বলতে পারবেন সুপারভাইজার কাজ কি হয়ে থাকে, কি করে সুপারভাইজার? এনিওয়ান, কারো কি কোনো আইডিয়া আছে? আচ্ছা, আমি বলি। সুপারভাইজার হলো যে অনেকটা এই ধরনের সুপারভাইজার হলো যে অনেকটা এই ধরনের যে তারা সুপারভাইজার হলো যে এক্সপিরিয়েন্স পারসন, ঠিক আছে? যাদের এক্সপিরিয়েন্স থাকে, তাই না? এবং তাদের এই এক্সপিরিয়েন্সটা কিভাবে আসছে? তাদের এই এক্সপিরিয়েন্সটা আসছে বিগত লাইনে, তারা যখন ক্যারিয়ার শুরু করছে, ক্যারিয়ার শুরু থেকে যখন স্টাডি করা শুরু করছে, আহ, বিভিন্ন ধরনের সময় উত্তরায় পার হয়ে আসছে এবং তারা বিভিন্ন ধরনের বাধাগুলো অতিক্রম করে আসছে, তাই না? ওই বাধাগুলো অতিক্রম করতে গিয়ে ওদের বিভিন্ন ধরনের টেস্ট দিতে হয়েছে, তাদের কিছু পরীক্ষা নিরীক্ষা দিতে হয়েছে। ওই পরীক্ষা নিরীক্ষায় তারা সফলতার সাথে উত্তীর্ণ হয়ে বর্তমানে এমন একটা পজিশনে গেছে যে ওরা এখন কোন একটা টিমকে সুপারভাইজ করতেছে নাকি? তো এখানে সুপারভাইজ লার্নিং এর কনসেপ্টটা অনেকটা এই ধরনের যে সুপারভাইজ লার্নিং এর কনসেপ্টটা হলো যে আহ, যে এখানে আমাদের ট্রেনিং টেস্টিং ডাটা সেট আছে, আপনারা অলরেডি করছেন। লিনিয়ার রিগ্রেশন ইজ এ সুপারভাইজ লার্নিং অ্যালগরিদমের ভিতরে একটা এমএল মডেল আর কি, হ্যাঁ? তো এই যে এই সুপারভাইজ মেশিন লার্নিং মডেলে আমাদের দুইটা থাকে, ট্রেনিং পার্ট থাকে, টেস্টিং পার্ট থাকে, ঠিক আছে? তো আমরা কি করি, ডাটাগুলোকে ট্রেনিং করে থাকি, ঠিক আছে? ডাটাগুলোকে কি করে থাকি, ট্রেনিং করে থাকি। তো ডাটাকে যখন আমরা ট্রেনিং করে থাকি, ট্রেনিং করার পর আমরা এই ডাটার উপরে টেস্টিং করে থাকি। তো টেস্টিং করলে আমাদের যে রেজাল্টটা বের হয় ওই রেজাল্টের একুরেসি ওয়াইজ আমরা এমএল মডেলগুলোকে জাস্টিফাই করে থাকি, ঠিক আছে? তো সুপারভাইজ লার্নিং এর কাজটাও সিমিলার ওয়েতে। এখন আমরা একটু বইয়ের থিওরিটিক্যাল জিনিসটা একটু দেখার চেষ্টা করি যে সুপারভাইজ লার্নিং কি। সুপারভাইজ লার্নিং হলো যে একটা মেশিন লার্নিং এর মেথড যেটা অ্যালগরিদম গুলোকে ট্রেন করা হয়, ঠিক আছে? অ্যালগরিদমকে ট্রেন করা হয় লেভেল ডাটা সেটে। লেভেল ডাটা সেট বলতে হেডার থাকে আর কি, বিভিন্ন ধরনের ডাটা সেটে, প্রত্যেকটা ডাটা সেটে ক্রাইটেরিয়া থাকে এবং তাদেরকে টিচিং করা হয়, দেন ম্যাপ ইনপুট দিয়ে কারেক্ট আউটপুট আসার জন্য তাদেরকে টিচিং বলতে ট্রেনিং টেস্টিং এর কথা বলা হয়েছে আর কি, হ্যাঁ? তাদেরকে বিভিন্ন ধরনের টেস্টিং ট্রেনিং এর কাজ করে, ঠিক আছে? তো এই জিনিসটা যেমন লেভেল ডাটা বলতে কি বোঝানো হয়েছে যে আসলে প্রত্যেকটা মডেলেরই লেভেল ডাটা আছে, ঠিক আছে? বোথ দি ইনপুট এন্ড ডিজায়ার্ড আউটপুট, প্রত্যেকটা ক্যাটাগরি আছে, প্যাটার্ন আছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো নিয়ে আসলে সুপারভাইজ লার্নিং হচ্ছে। আর অন্যদিকে যদি দেখেন যে সুপারভাইজ লার্নিং এবং আনসুপারভাইজ লার্নিং এর ভিতরে পার্থক্য কি, তাহলে দেখতে পাবেন যে আহ এখানে কি আনসুপারভাইজ আছে, এই যে আনসুপারভাইজ, হ্যাঁ? আনসুপারভাইজ লার্নিং ইউজেস আনলেভেল ডাটা, যে এগুলোর কোনো লেভেল থাকে না, ঠিক আছে? আনলেভেল ডাটা এবং ডাটাগুলোর ভিতরে অনেক ক্যাটাস্ট্রফিক্যালি স্কেটার ডেটা থেকে থাকে, ঠিক আছে? তো এই ধরনের স্কেটার ডাটায় আমরা জাস্ট ট্রেনিং করলে বা টেস্টিং করলে আমাদের যে ভালো আউটপুট আসবে এই ধরনের কোনো বিষয় নাই, ঠিক আছে? তো এদেরকে আসলে আমাদেরকে তখন কি করতে হবে, এদেরকে একটা স্ট্রাকচার নিয়ে আসতে হবে। তো যে স্ট্রাকচারে নিয়ে আসার যে মেথডস গুলো বা যে মেথোডোলজি গুলো অ্যাপ্লাই করে থাকি বা যে অ্যালগরিদম বা যে মডেল গুলো আমরা অ্যাপ্লাই করে থাকি, এগুলো হলো যে ক্লাস্টারিং, ঠিক আছে? আরো নানা ধরনের যে অ্যালগরিদম গুলো আছে, ক্লাস্টার অ্যালগরিদম, ঠিক আছে? তো এই ধরনের যে অ্যালগরিদম গুলো আছে এই অ্যালগরিদম গুলোকে নিয়ে আমরা টেস্ট করে থাকি, ঠিক আছে? যে ফাইন্ড আউট করার জন্য যে আউটলায়ার কতগুলো আছে। আউটলায়ার বলতে বোঝানো হচ্ছে যে
যেটা হলো যে আমাদের সাধারণত যে ডাটা সেট গুলোতে এক ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে আর কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে যারা হলো যে ওই এক ধরনের যে ক্যারেক্টারিস্টিক্স আছে ওইটার বাইরে, ঠিক আছে। ফর এক্সাম্পল আপনি বলতে পারেন যে ধরেন যে ডাক্তারের পেশায়, ধরেন যে কোনো একটা ডাক্তারের গ্রুপে যদি ধরেন যে একজন ধরেন যে এইচএসসি পাস বা ওয়ার্ড বয়, বা সে যদি নিজেকে ডাক্তার হিসেবে মনে করে, জাস্ট ডাক্তারদেরকে দেখে ডাক্তারদের কথা শুনে প্র্যাকটিস করে, হ্যাঁ, কোনো ডিগ্রি টিগ্রি না নিয়ে, তো এই ধরনের কিছু থাকে না, তো এরা হলো যে আউটলায়ার্স, ঠিক আছে। তো এই ধরনের আউটলায়ার্স বা অ্যানোমালি গুলোকে আমরা ফাইন্ড আউট করে ডিটেক্ট করে এগুলোকে সেট করে দেন আমরা যে ক্লাস্টার অ্যানালাইসিস বা বিভিন্ন ধরনের যে মডেল গুলোকে ফিট করে, এই জিনিসটা হলো যে আনসুপারভাইজ লার্নিং এর মাধ্যমে করে থাকি, ঠিক আছে। আনসুপারভাইজ লার্নিং এ আমরা এই জিনিসগুলো করে থাকি। তো আনসুপারভাইজ লার্নিং এ সাধারণত থাকে কি, র ডেটা থাকে, ঠিক আছে, আনলেভেলড এবং র ডেটা। তো এখানে আসলে হিডেন স্ট্রাকচার, গ্রুপিংস বা যে আউটলায়ার্স গুলোকে কিভাবে ফাইন্ড আউট করা যায় এই জিনিসগুলো নিয়ে কথা বলছে। তো এগুলোর জন্য হলো যে আহ, বিভিন্ন ধরনের মডেল আছে, এই ধরনের বিভিন্ন ধরনের মডেল গুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করে থাকি। তো আজকের আমাদের মেইন উদ্দেশ্যটাই হলো যে এই যে ধরনের মডেল গুলো আছে সুপারভাইজ এবং আনসুপারভাইজ লার্নিং এর, ও মডেল গুলো আসলে কিভাবে আমরা পাইথনের মাধ্যমে করে থাকবো, কিভাবে আমরা পাইথনের মাধ্যমে সেট করবো, এবং এই যে এই লার্নিং এর এই মেশিন লার্নিং এর যে মডেল গুলো আছে এই মডেল গুলোর মাধ্যমে সেট করার ফলে আমাদের যে আউটপুট গুলো আসবে এই আউটপুট গুলোর মাধ্যমে আমরা কিভাবে বুঝবো যে এই মডেলটাই এই ডাটার জন্য পারফেক্ট বা সামথিং, ঠিক আছে। তো এটা হলো যে আমাদের আজকের ক্লাসের ম্যাটেরিয়ালস, যেটা আমরা আজকে অ্যানালাইসিস করব। তো এখানে আমাদের পান্ডা নামপাই তো অবশ্যই লাগবে, তার সাথে সিবনও লাগবে, আর পিএলটি, এই জিনিসগুলো আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে। তো এগুলোকে আমি রান দিচ্ছি। তারপরে সার্কিট লার্ন দিয়ে আমরা দুটো দুটো ডাটা সেট আমরা লোড করছি, হ্যাঁ, একটা হলো যে আইরিস ডাটা সেট, আরেকটা হলো যে ডিজিটস ডাটা সেট, ঠিক আছে। এই দুটো ডাটা সেটকে আমরা ইয়ে করছি। এছাড়াও নেইবারস রিলেটেড যে অ্যালগোরিদম গুলো আছে এগুলো হলো যে কেএনএন, ঠিক আছে, কে নিয়ারেস্ট নেইবার ক্লাসিফায়ার অ্যানালাইসিস, এই ধরনের যে একটা অ্যালগোরিদম আছে এইটাকে আমরা কি করছি, লোড করছি। দেন এর আগে ক্লাসে আমরা যেগুলো দেখছি, ট্রেন টেস্ট স্প্লিটটা দেখছি, ক্রস ভ্যালিডেশন দেখি নাই। তো আমরা আজকে ক্রস ভ্যালিডেশন দেখবো, ব্রিজ সার্চ সিবি দেখবো, র্যান্ডমাইজ সার্চ সিবি দেখবো, এই ধরনের 4 ধরনের আরো আহ, পদ্ধতি দেখবো, ঠিক আছে। তারপরে আমরা লিনিয়ার রিগ্রেশন, অলরেডি আমরা রিচ, লেসো, লজিস্টিক রিগ্রেশন, ইলাস্টিক নেট সম্পর্কে দেখছি, বাট আরো বিস্তারিত দেখবো, কারণ আমরা লাস্ট ক্লাসে আমরা এগুলো সম্পর্কে জাস্ট জানছি, এগুলো সম্পর্কে প্র্যাকটিস করি না, ঠিক আছে। তো এগুলো সম্পর্কে আমরা প্র্যাকটিস করব। লিনিয়ার রিগ্রেশন নিয়ে আমরা কাজ করছি, বা রিচ লেসন নিয়ে আমরা খুব একটা বেশি কাজ করি না, ইলাস্টিক নেট নিয়ে খুব একটা বেশি কাজ করি না। আর মিন স্কোয়ার এরর, কনফিউশন ম্যাট্রিক্স, ক্লাসিফিকেশন রিপোর্ট, রক কার্ভ, প্রিসিশন রিকল কার্ভ, ঠিক আছে, তারপরে রক অকমেটিক্স স্কোর, তারপরে অ্যাকুরেসি স্কোর, ঠিক আছে, এই যতগুলো আছে এগুলো আমরা দেখবো। তারপরে ডিভিশন ট্রি ক্লাসিফায়ার, ওয়ান অফ দি কি বলবো, খুবই পপুলার এই সুপারভাইজ লার্নিং অ্যালগরিদম, ঠিক আছে। এটাকে কিভাবে পাইথনে রান করতে হয় এই জিনিসগুলো দেখবো। তো এই আর কি আমাদের এগুলো, আবার এসবিসি আছে, এসবিসি অ্যালগরিদম আছে, স্ট্যান্ডার্ড স্কেলার আছে। স্ট্যান্ডার্ড স্কেলার এবং স্কেল এই দুটো হলো যে আমাদের লেভেল এনকোডিং এর যে পদ্ধতিগুলো আছে এগুলোর অন্যতম আরেকটা পদ্ধতি, ঠিক আছে, যে আমরা ওয়ান হট এনকোডিং করছি, ঠিক আছে। তো এই ধরনের যে এনকোডিং এর যে পদ্ধতিগুলো আছে এই পদ্ধতিগুলোর মধ্যে এটাও একটা, ঠিক আছে। তো আমরা ডাটা সেট গুলোকে আগে লোড করে নিই, ডাটা সেট এবং অ্যালগরিদম গুলোকে ইম্পোর্ট করে নিই। ইম্পোর্ট হয়ে গেছে, এখন ডাটা সেটটাকে লোড করবো, আইরিস ডাটা সেটকে, ঠিক আছে। তো আইরিস ডাটা সেট নিয়ে কিন্তু আমরা অলরেডি কাজ করছি, তাই না, মেটাসা, বার্জিনিকা, ঠিক আছে। তো এই ধরনের স্পিসিস গুলোর ভিতরে সবচেয়ে বেশি কাছাকাছি ডাটা সেট কোনগুলো, এই জিনিসগুলো আমরা দেখছি, তাই না। তো আমরা আবার স্টিল এখনো আমরা ওই জিনিসগুলো আজকে একটু দেখার চেষ্টা করবো। তো পেয়ার গ্রুপের মাধ্যমে আমরা আইরিস ডাটা সেটের স্পিসিস গুলোকে ডিফারেন্সিয়েট করার ট্রাই করবো, ঠিক আছে। কি করার ট্রাই করবো, ডিফারেন্সিয়েট করার ট্রাই করবো। হিউম্যানে কি, হিউম্যানে হলো যে লিজেন্স, ঠিক আছে। আমাদের এই যে তিনটা স্পিসিস আছে, তিনটা স্পিসিস আছে, সেটোসা, বার্জিনিকা, আরেকটা যেন কি,
তো এগুলো প্রত্যেকটা সেপাল সেপাল বলতে ওই পাতা আর কি, হ্যাঁ, পাতার যে ওই পাতাগুলোকে আমরা চেক করবো যে কোনগুলো কাছাকাছি, ঠিক আছে। তো আমরা এখন ডাটায় যাই। তো এখানে আমাদের কি আছে, ভার্জিনিকা, সেটোসা, আরেকটা হলো যে ভার্সিকালার, ঠিক আছে। তো এগুলোর ভিতরে আমরা সেপালের উইথ দিয়ে আমরা চেক করে দেখতেছি, সেপালের উইথ আর সেপালের লেন্থ দিয়ে আমরা ট্রাই করে দেখতেছি যে ভার্জিনিকা ভার্জিনিকা যেটা আছে, আহ, ভার্জিনিকা এবং ভার্সিকালার, এই দুইটা আমাদের অলমোস্ট সিমিলার সব জায়গায়, ঠিক আছে। এই জায়গাতে তো সিমিলার দেখেন যে, বা আপনারা দেখবেন যে সেটোসাটা একটু ডিফারেন্ট, মানে সেটোসাটা ভার্সিকালার এবং ভার্জিনিকা এই দুটো থেকে অনেক ডিফারেন্স, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখেন পেটাল লেন্থের ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও সেম, ঠিক আছে। যার কারণে দেখেন যে আহ তিনোটাকে যখন আমরা যখন এই কি বলে এইভাবে আমরা যে গ্রাফ আছে, এই গ্রাফে যে আমরা দেখতেছি তিনোটার ভিতরে সেলুলোসা একটু সেপারেট, ঠিক আছে। সেলুলোসা একটু অনেকটা ডিফারেন্ট ফ্রম দি ভার্সিকালার এবং ভার্জিনিকা, ঠিক আছে। তো আমরা কিন্তু এই পেয়ার প্লট থেকে কিন্তু ইজিলি বুঝতে পারতেছি বিষয়টা, ঠিক আছে। তো আমরা একটু দেখি যে জাস্ট নাল ভ্যালু কিভাবে চেক করে, এই জিনিসটা দেখলাম যে নাল ভ্যালু আছে কি নাই, ঠিক আছে। তো এই আইরিস ডাটা সেটের উপরে আমরা এখন অ্যাপ্লাই করব কি, কে এম এন, কে নিয়ারেস্ট নেইবার। এই কে নিয়ারেস্ট নেইবারটা কি আসলে, ঠিক আছে। আপনি যে এখানে লিংক দেওয়া আছে, আপনি যদি লিংকে যান, লিংকে গিয়ে আপনি এটা সম্পর্কে অ্যানালাইসিস করতে পারবেন আসলে এখানে আমরা কি কি করতেছি, বা এখানে প্রত্যেকটা জিনিসকে কি বলতে কি বোঝানো হচ্ছে, লিফ সাইজ গুলো কিভাবে অ্যানালাইসিস করতেছে, ঠিক আছে। কে নিয়ারেস্ট নেইবারের পাইথনের যে কোডটা, মেইন যে কোডটা, এই কোডটা হলো এটা। তো এখানে আমরা কি কি বসাচ্ছি, এই জিনিসগুলো এখানে দিয়ে আছে, ঠিক আছে। তো আপনারা যদি অ্যালগরিদম গুলো আরো দেখতে চান তাহলে এভাবে দেখতে পারেন। এখন আসি কে নিয়ারেস্ট নেইবরের মাধ্যমে আমরা যদি আইরিস ডাটা সেটকে এক্সপ্লেন করতে চাই, আইরিস ডাটা সেটকে যদি এক্সপ্লেন করতে চাই তাহলে কিভাবে করতে পারি। তো সবার আগে তো আমরা আগে বুঝতে হবে যে আমাদের গোল কি, যে আমরা আসলে কি বের করতে চাচ্ছি, তাই না। লোড ডাটা সেটের মাধ্যমে আমরা কি বের করতে চাচ্ছি, তাই তো। তো আমাদের সবার আগে আইরিস ডাটা সেটের ভিতর থেকে আমরা আসলে আইডেন্টিফাই করতে চাচ্ছি যে সে ধরেন যে সেপাল লেন্থ যদি এটা হয়, সেপাল উইথ যদি এটা হয়, পেটাল লেন্থ যদি এটা হয়, পেটাল উইথ যদি এটা হয়, তাহলে এই যে বিষয়গুলো আছে এগুলোর মাধ্যমে আইডেন্টিফাই করা যে সেপাল লেন্থ, সেপাল উইথ, পেটাল উইথ এর মাধ্যমে আইডেন্টিফাই করা যে আসলে এটা কোন স্পেসিসে পড়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো এই জিনিসটা তো আমাদের আলটিমেট গোল কি, আমাদের ওয়াই বের করা কি, ওয়াই হলো যে আমাদের মেন আউটপুট, তো ওয়াই বের করা কি, ওয়াই হলো যে আমাদের স্পেসিস, তাই তো। তো স্পেসিসটাকে আমরা সেজন্য কি করব, স্পেসিসটাকে আমরা এক্স এ রেখে এক্স এ এটাকে ড্রপ করব, ঠিক আছে। এক্স থেকে এটাকে আইরিস ডট ড্রপ স্পিসিস, এটাকে আইরিসটাকে এখান থেকে ড্রপ করব, আইরিস ডাটা সেট থেকে স্পিসিস নামক যে কলামটা আছে এটাকে আমরা ড্রপ করলাম, ড্রপ করে এটাকে কই রাখবো, ওয়াই এ রাখবো। ওয়াই এ রাখার পরে আমরা ওই যে এক্স ট্রেন, এক্স টেস্ট, ওয়াই ট্রেন, ওয়াই টেস্ট, এই যে ট্রেন টেস্ট স্প্লিটটা মডেলটা আছে, মডেলটা এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো এখানে দেখেন যে টেস্ট সাইজ 3 মানে কি, টেস্ট সাইজ 3 মানে হলো যে 30% ডাটা সেট আমরা টেস্টিং এর জন্য নিচ্ছি, ঠিক আছে। তো সিম্পলি আমরা এর আগে যে লিনিয়ার রিগ্রেশন করছি এটার মতোই, এটার বাইরে কোনো কিছু নাই, জাস্ট এখানে মডেলটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। KNN ইকুয়াল টু KNN ক্লাসিফায়ার, আমরা যখন KNN মডেল নিয়ে কাজ করবো তখন এটাকে এইভাবে লিখতে হবে পাইথনে, কে নেইবরস ক্লাসিফায়ার, ব্র্যাকেটের ভিতর এন নেইবরস ইকুয়াল টু আর দেয়া হয়েছে, ঠিক আছে। আরটা কিসের মাধ্যমে আসলে চুজেন করা হয়েছে, ঠিক আছে। এই আরটাকে আমরা এমনি র্যান্ডমলি একটা চুজ করছি আর কি, ঠিক আছে, যে এটা আর, ঠিক আছে। 8 পর্যন্ত আমি নেইবরটা চেক করব যে একে কত হবে, দুইয়ে কত হবে, তিনে কত হবে, চারে কত হবে, এভাবে আমি 8 পর্যন্ত চেক করব, ঠিক আছে, যে নিয়ারেস্ট ডাটা কোনটা আর কি, ঠিক আছে। তো এরপরে আমি কি করব, আমি এটাকে ফিট করব এক্স ট্রেন, ওয়াই ট্রেনে, কেএনএন এ ফিট করছি, কেএনএন এ ফিট করার পরে আমি প্রেডিকশন ডাটা সেট দিয়ে খুব একটা বেশি বোঝা যায় না। তো আমরা অ্যাকচুয়ালি স্কোরটা দেখার চেষ্টা করব, স্কোর আসছে আমাদের 95%, আমাদের 95% আমাদের কেএনএন স্কোরটা আসছে।
এটা কত নাম্বার মডেলে? আমাদের 8 নাম্বার মডেলে। ঠিক আছে। এখন আমরা যদি এখানে যদি 2 দিই, তাহলে আমাদের একুরেসি কি আসে? ঠিক আছে, আমাদের একুরেসি স্টিল 9 পর্যন্ত আসতেছে। তার মানে বোঝা যাচ্ছে যে 8 এর ভিতরে কোনো একটা নাম্বার আছে, 8 এর ভিতরে কোন 8 এর ভিতরে কোনো একটা নাম্বার আছে যেটা দিয়ে আসলে আমাদের একুরেসি, আমাদের হাই একুরেসি আসতেছে। ঠিক আছে। আর যে 8 যেটা দেওয়া হয়েছে এটা হলো যে আমাদের আরবিট্রারি নাম্বার। ঠিক আছে, এটা একটা মানে র্যান্ডমলি ধরা হয়েছে যে সর্বোচ্চ তো 8 পর্যন্ত যাইতে পারে। যদি আমি চেক করে 1 এর ভিতরে যদি একুরেসি না পাই বা 2 এর ভিতরে একুরেসি না পাই, তো আসলে এটা কতটুকু পর্যন্ত যাবে এই জিনিসটা আর কি চেক করা। ঠিক আছে। তো এখন যে জিনিসটা আমরা তো এখানে একটা আরবিট্রারি নাম্বার দিয়ে 8 দিয়ে আমরা চেক করলাম যে এটা, কিন্তু এটা কি দেওয়াটা কি আসলে উচিত? এটা মানে 8 এটা, এই জিনিসটা বোঝাটাই অ্যাকচুয়ালি বিষয়টা, যে আমি যে আর্ট দিলাম, এই আর্টটা তো হয়তোবা যারা আসলে এক্সপিরিয়েন্স, যারা আসলে এই কেন নিয়ে কাজ করে থাকেন প্রচুর, তারা হয়তোবা ভালো বলতে পারবে। বাট হোয়াট এবাউট আপনি এখানে নতুন, আপনি এটা জানেন না, আপনি এটা সম্পর্কে বুঝেন না, বা আপনি এটা নিয়ে খুব একটা বেশি কাজ করেন নাই, তো আপনি তো এইভাবে টেনে নেব ডিরেক্টলি দিলে আপনার জন্য একটা কি হইতে পারে, আহ আপনার জন্য এটা ভুল বা অসুবিধা হতে পারে। তো এটার জন্য আসলে যে জিনিসটা আসছে, ভ্যালিডেশন পার্ট আসছে। ঠিক আছে। তো এই ভ্যালিডেশন পার্টটা, এই জিনিসটাকে যেন আমরা অটোমেট ভাবে যেন আমরা কি করতে পারি, ডিসিশনটা নিতে পারি, সেটার জন্য এটা আসছে। তো এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলতেছি যে ফার্স্ট আমাদেরকে কি করতে হবে, ফার্স্ট আমাদেরকে ভ্যালিডেশন করতে হবে। এখন ভ্যালিডেশন আমরা কত ভাবে করতে পারি? ভ্যালিডেশন আমরা 3 ভাবে করতে পারি। একটা কি ট্রেনিং সেট, একটা কি ভ্যালিডেশন সেট, আর একটা হলো টেস্ট সেট। ঠিক আছে। তো এখন আমরা আসলে অ্যাডভান্স টেকনিক ইউজ করব, যেটাকে বলা হয় ভ্যালিডেশন। ঠিক আছে। এই ভ্যালিডেশনটা কি? এই ভ্যালিডেশনটা হলো যে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। ঠিক আছে। এই যে এখানে লেখা আছে যে উই উইল ইউজ অ্যান অ্যাডভান্স টেকনিক কল্ড কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন ফর হাইপার প্যারামিটার টিউনিং। তো আমরা হাইপার প্যারামিটার যেটা আছে, বা যেটাকে আমরা আরবিট্রারি বলতেছি আর কি, আরবিট্রারি আমরা নিচ্ছিলাম যেটা এ, ওইটাকে আমরা কেফল ক্রস ভ্যালিডেশনের মাধ্যমে জাস্টিফাই করে নিব। ঠিক আছে, যে আসলে এটা কতদূর পর্যন্ত গেলে কোনটা আসলে বেটার হবে। ঠিক আছে। তো এটার জন্য আমরা কি নিব? উই উইল ইউজ গ্রিড সার্চ। গ্রিড সার্চ গ্রিড সার্চ ফাংশন বা মডেল বা অ্যালগোরিদম বলতে পারেন। গ্রিড সার্চ অ্যালগোরিদম আমরা ইউজ করব টু ফাইন্ড দি বেস্ট হাইপার প্যারামিটার। ঠিক আছে। এটা কিসের জন্য? কে নিয়ারেস্ট নেইবরের জন্যই আমরা এটা ফাইন্ড আউট করতেছি। ঠিক আছে। তো আমরা প্যারাম গ্রিডে গেছি, এন নেইবরস দিছি, এনপি ডট এরেঞ্জ 1 থেকে 19। 1 থেকে 19 মানে কি? কত পর্যন্ত নেয়া বলেন তো দেখি। 1 থেকে 19 মানে হলো যে n ইকুয়াল টু n মাইনাস 1, মানে হলো যে কি, মানে হলো যে আমরা 1 থেকে 19 পর্যন্ত ডাটা সেটটাকে আমরা ট্রাই করতেছি। ঠিক আছে। তো এখন আমরা এই এনপি এরেঞ্জ 1 টু 20 দিলাম। এখন আমরা kNn ইকুয়াল টু kNeighbor ক্লাসিফায়ার, এটাকে আমরা মডেলটাকে রান করলাম। রান করার পরে আমরা কেএনএন সিবি তে গেলাম। সিবি তে যাওয়ার পর রিসার্চ সিপি, এই যে এখানে কল দিলাম কাকে? কেএনএন কেও কল দিলাম, প্যারামিটার কেও কল দিলাম, আর ক্রস ভ্যালিডেশন আমরা 5 পর্যন্ত নিলাম। ঠিক আছে। কিন্তু আমরা প্যারামিটার কত, যেটা হলো যে হাইপার প্যারামিটারটাকে ডিসাইড করবে 1 থেকে 19 এর ভিতরে, যেন আমরা জানি যে এর থেকে বেশি যাবে না। ঠিক আছে। সর্বোচ্চ 9 বা 11 বা 12 13 যায়। ঠিক আছে। তো সর্বোচ্চ 1 থেকে 19 পর্যন্ত নেওয়া হয়েছে সেজন্য। ঠিক আছে। ক্রস ভ্যালিডেশন 5 নেওয়া হয়েছে। ঠিক আছে। মানে এটা কি হলো যে, আচ্ছা, ক্রস ভ্যালিডেশন 5 বলতে কি বোঝানো হচ্ছে? ক্রস ভ্যালিডেশন 5 বলতে বোঝানো হচ্ছে যে আমরা আসলে আমাদের ডাটা সেটটাকে কত ভাবে আমরা ভাঙতে চাই। ঠিক আছে, কত ভাবে আমরা র্যান্ডমলি ভাঙবো। তো এটাকে 5 দিয়ে আমরা বোঝাচ্ছি যে 5 ধরনের ভাবে আমরা এটাকে ভাঙতে পারবো। ঠিক আছে। তো 5 ভাবে আমরা এটাকে ভাঙতেছি। তো এখন আমরা আগে উপরে যেটা করছি সেম জিনিসটা এখানে করতেছি এরপরে। ঠিক আছে। ক্রস ভ্যালিডেশন 5 দেওয়ার পরে, ক্রস ভ্যালিডেশন 5 এ এটা দেওয়ার পরে দেখেন কেএনএস সিবি ইকুয়াল টু ডট ফিট করতেছি কি এক্সট্রিম ওয়াইটে। তারপরে আমরা কি করতেছি, বেস প্যারামিটার এটা নিচে, আর বেস্ট স্কোর কোনটা বের হচ্ছে। ঠিক আছে। বেস প্যারামিটার কত এটা বের করার জন্য কিছুক্ষণ আগে আমরা ডিরেক্টলি 8 দিয়ে ট্রাই করছি। ঠিক আছে। এখন আমরা র্যান্ডমলি কোনো কিছু ডিসাইড করবো না, আমরা অটোমেটিক্যালি বের করবো যে আসলে বেস প্যারামিটার কোনটা। দেখেন, আমি যদি এখানে
যদি আমি যদি ক্যান এবং নিয়ারেস্ট পয়েন্টটা যদি আবার 3 দিই, তাহলে কিন্তু এটা কি 95%টা কত হয়ে যেতে পারে, 97% হবে। কারণ বেসড অন দিস এখানে বোঝাচ্ছে হলো যে আমি যদি যদি আমি 3 দিই, বেস্ট স্কোর কত হবে, 97% পর্যন্ত আসবে, ঠিক আছে। ওয়াই প্রেডিক্টটা সেজন্য এটার উপরে রান করা হয়েছে। এখন আমার 95 থেকে এটা কত পার্সেন্ট, 3% বাড়ছে। 3% বাড়া মানে অনেক কিছু। 97% আমার স্কোর, দিস ইজ হোয়াট আওয়ার একুরেসি লেভেল, ঠিক আছে। এটা আমাদের বেস্ট একুরেসি লেভেল, যেটা আমি হয়তোবা যেটা ম্যানুয়ালি আমি রান করে আমি হয়তোবা এটাকে আইডেন্টিফাই করতে পারতাম না। এটাকে আমি কি করছি, আমি এটাকে সফটওয়্যারের মাধ্যমে, মানে তার নিজের মাধ্যমে, পাইথনের মাধ্যমে তাকে নিজেকে অ্যানালাইসিস করে বের করতে বলছি যে আসলে বেস প্যারামিটার কি, ঠিক আছে। তো এখন যে বিষয়টা আসে যে আসলে আমরা আহ, এখন আমরা যে বিষয়গুলো করছি, এই জিনিসগুলো আমরা যদি রিয়েল লাইফে কোনো কিছু কোনো ডেটা সেট নিয়ে কাজ করি, ঠিক আছে। তো আমার কাছে একটা হার্ট ডিজিজ প্রেডিকশন নিয়ে একটা কি আছে, ডাটা আছে। তো এই ডাটা সেটে আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করব, ঠিক আছে, কিভাবে এটাকে অ্যাপ্লাই করা যায়। তো লিব সিরিজবি দিয়ে হাফ সিরিজবি টাকে ফাইলটাকে আমি ডাটাটাকে নিয়ে আসলাম। তো এখানে ডাটা সেটটা বুঝতে হবে, ডাটা সেটে কি আছে, ডাটা সেটে আমার এজ আছে, ডাটা সেটে আমার কি আছে, এজ আছে, ঠিক আছে। ডাটা সেটে আমার এজ আছে, আমার সেক্স আছে, চেস্ট পেন টাইপ আছে, রেস্টিং ব্লাড প্রেশার আছে, কোলেস্টেরল আছে, ফাস্টিং ফাস্টিং বিএস আছে, রেস্টিং ইসিজি নাম্বার আছে, ইসিজি স্টেটাস আছে, ম্যাক্স এইচআর, এক্সারসাইজ এনজিনা, ওল্ড পিক, এসটি স্লোপ, হার্ট ডিজিজ, এবং এদের ভিতরে কার হার্ট ডিজিজ আছে কার হার্ট ডিজিজ নাই, এই জিনিসটা এখানে বলা আছে। জিরো মানে হলো যে নাই, আর ওয়ান হলো ইয়েস আছে, ঠিক আছে। তো এটা কাদের কাদের ভিতরে আছে, হার্ট ডিজিজ এই জিনিসটা এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। এখন এই ডাটা সেটটাকে সবার আগে যদি আমরা কোনো কিছু অ্যানালাইসিস করতে চাই, কোনো মেশিন লার্নিং অ্যালগরিদমের মাধ্যমে যদি অ্যানালাইসিস করতে চাই, সবার আগে তো ডাটাকে লোড দিতে হবে, যেটা আমি করেছি। লোড দেওয়ার পর আসলে ডাটা টাইপ গুলো চেক করা, যে ডাটা টাইপ গুলো আসলে আইডেন্টিফাই করে। এজ তো সাধারণত নাম্বার টাইপের হয়, তো সেজন্য এটা কি ইন্টিজার নাকি টেক্সট, যদি এখানে টেক্সট থাকে তাহলে আমার ডাটায় ভুল আছে। তো সেক্স সেক্স হবে কি, মেল ফিমেল, এম অর এফ। তো এই যে মেল ফিমেল এটা অবজেক্ট হবে স্বাভাবিকভাবে চেস্ট পেন, এটা কি অবজেক্ট দেখাচ্ছে এখানে, তাই তো। তো অবজেক্ট, রেস্টিং বিপি নাম্বার, কোলেস্টেরল নাম্বার, সব নাম্বার, রেস্ট ইসিজি, এই যে এটা স্ট্যাটাসটা অবজেক্ট, ম্যাক্স ফিচার ইন্টিজার, এক্সারসাইজ ইঞ্জিনা অবজেক্ট, অবজেক্ট কি না, ইয়েস নো, ঠিক আছে। ওল্ড পিক এটা ফ্লোটে আছে, এসটি স্লোপ অবজেক্ট, ঠিক আছে। এসটি স্লোপ কোনটা, এই যে এটা আপ, ফ্ল্যাট, ডাউন, এটা হার্ট ডিজিজ ইন্টিজার 64, ঠিক আছে। তো আমরা পেয়ে গেলাম আমাদের ডাইস। এখন আমরা পেয়ার প্লট দিয়ে আবার এখানে আমরা চেক করব, ঠিক আছে। আমাদের ওই হার্ট ডিজিজ নামক যে ডাটা সেটটা আছে, ওই ডাটা সেটের অবস্থা কি, এই জিনিসটা আইডেন্টিফাই করার জন্য, ঠিক আছে, আর কিছুই না। তো আমাদের এটা আইডেন্টিফাই হয়েছে। এখন আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে হার্ট ডিজিজ 01, ঠিক আছে। এখন মোটামুটি বোঝা যাচ্ছে যে না, ম্যাক্সিমাম মেল ফিমেল মোটামুটি সবারই হার্ট ডিজিজ কোনো না কোনো ভাবে কার মিক্স করা আছে। হ্যাঁ, আমি কোনোভাবে আলাদা করতে পারছি না, তাই না, এখান থেকে কোনোভাবে আলাদা করা যাচ্ছে না হার্ট ডিজিজ কি আছে কি নাই আসলে। হ্যাঁ, তো মোটামুটি বোঝা যাচ্ছে যে ম্যাক্সিমাম যারা আসলে হার্ট ডিজিজ বেশি তাদেরকে একটু বেশি দেখাচ্ছে নাকি, হার্ট ডিজিজের পরিমাণটা একটু বেশি বলে মনে হচ্ছে। তো এটা আসলে কিছু বলার নাই যে, আচ্ছা এখন আমরা দেখবো যে ডাটা সেটে নাল ভ্যালু আছে কি নাই, ঠিক আছে, নাল ভ্যালু আছে কি নাই। এখানে কোনো নাল ভ্যালু নাই। সো ডাটাকে নিয়ে আমরা সরাসরি কাজ করার জন্য এটা উপযুক্ত, ঠিক আছে। তো এখন ডাটাকে আমরা আসলে স্প্লিট করতেছি। আমাদের আউটপুট কি, আমাদের আউটপুট হবে হার্ট ডিজিজ আছে কি নাই। তো ওয়াই হলো, ওয়াই এ আমরা হার্ট ডিজিজটাকে রাখবো, ঠিক আছে। তো এক্স থেকে হার্ট ডিজিজটাকে আউট করে ড্রপ করে এটাকে আমরা ওয়াই এ রাখতেছি, আর 20 স্প্লিট দিয়ে 25% দিয়ে আমরা এটাকে রান করতেছি, ঠিক আছে। তো আমাদের ডাটা সেটটা চেক করলাম, তারপর লেভেল এনকোডিং করা। লেভেল এনকোডিং হলো যে আমাদের যতগুলো অবজেক্টিফাইড ডাটা সেট আছে এগুলোকে সবগুলোকে লেভেল এনকোডিং করা, ঠিক আছে। তো দেখেন যে আমাদের ক্যাটাগরিক্যাল কলাম কোনগুলো কোনগুলো আছে, ফ্যাক্স, চেস্ট পেন, রেস্টিং ইসিজি, এক্সারসাইজ এঞ্জিনা, এসটি স্লোপ, এগুলো হলো আমাদের কি
ক্যাটাগরি কলাম, ক্যাটাগরিক্যাল কলাম, যাদের যাদের ডাটা টাইপ কি অবজেক্ট। এই যে এই জিনিসটা আমি কোথায় থেকে বের করছি, এটা উপরে দিয়ে আছে, ক্যাটাগরিক্যাল কলাম ইকুয়াল টু ডিএফ, ডিএফ ইকুয়াল টু সিলেক্টেড অবজেক্ট ইকুয়াল টু কলাম টু লিস্ট। এটা কি ক্যাটাগরিক্যাল কলামগুলোকে আমি যখন রান দিব এভাবে আমি এই জিনিসটা পেয়ে যাবো। এখন যে বিষয়টা আসতেছে লেভেল এনকোডিং, এগুলো প্রত্যেকটা লেভেল এনকোডিং করা কিন্তু একটু সোজা। কেন সোজা? কারণ এগুলো ক্যাটাগরিক্যাল কলাম গুলো ইয়েস নো টাইপের ম্যাক্সিমাম, আর ফ্ল্যাগ আপ ডাউন বা এর ভিতরে থাকবে এসটি নরমাল বা এলবিএস, বা ম্যাক্সিমাম গেলে 4টা বা 5টা ক্যাটাগরির হবে। সবগুলোকে এক ক্যাটাগরিতে আমি এটাকে লেভেল এনকোডিং করে ফেলতে পারি। ঠিক আছে? তো সেজন্য সবগুলোকে একটা ক্যাটাগরিতে লেভেল এনকোডিং করতেছি। ঠিক আছে? ওয়ান হট এনকোডিং না করে। তো এটা খুবই সিম্পল। এই জিনিসটা এর আগেও দেখছেন আপনার লিনিয়ার রিগ্রেশনে বিগ মার্ক ডাটার সময় আমরা এই জিনিসটা করছি। সিমিলার জিনিসটা এখানে করা আছে। এখন আমাদের ডাটা সেটে কোনো আমাদের অবজেক্ট ডাটা টাইপ নাই। ঠিক আছে? তো আমরা এক্স টেস্ট, এখন আমরা এই যে ডাটা সেট গুলোর ভিতরে দেখবেন যে কোনটাতে 110, আবার কোনটাতে 135, কোনটাতে 136। তো এই ধরনের ডাটা সেটে যদি এই ধরনের কিছু থাকে, তারপর দেখেন যে এখানে 01, 02, 04 এই ধরনের আছে, 01, 2, 3, 4 এই ধরনের আছে, হঠাৎ করে আমার ডাটা সেটে অনেক বেশি বেড়ে যাচ্ছে, 135, 100, তারপর কোলেস্ট্রল দেখবেন 0 থেকে হঠাৎ করে 204 হয়ে গেছে, আবার 0 থেকে এখানে 0 আছে, এখানে 261 হয়ে গেছে। ঠিক আছে? তো এই ধরনের ডাটায় যদি আমাদের এই ধরনের কি থাকে, ডাটায় যদি আমাদের এই ধরনের ইনকনসিস্টেন্ট ডেটা থাকে, তাহলে আমরা কি করে থাকি, ফিচার স্কেলিং করি। তো ফিচার স্কেলিং আমরা দুই ভাবে করে থাকি, একটা হলো যে নরমালাইজেশন, ঠিক আছে, আরেকটা হলো যে স্ট্যান্ডার্ডাইজেশন। ঠিক আছে? যেটাকে আমরা জেড টেস্টও বলে থাকি। ঠিক আছে? তো স্ট্যান্ডার্ড স্কেল টেস্ট, যেটা স্কেলিং যেটা বলে, এটা খুবই সোজা। এটাকে আমরা এটা বোধহয় ইয়াতে পড়েছিলাম, যে ইন্টারমিডিয়েটে থাকার সময় মনে হয় পড়ছিলাম এটা, যে এই এটা মনে হয় কোন একজন বিজ্ঞানীর নামে আছে এটা, এটাকে ইউক্লিডিয়ান অ্যালগরিদম বলে। ঠিক আছে? বা ইউক্লিডিয়ান ডিস্টেন্স ফর্মুলা বলে। ঠিক আছে? তো এই অনেকটা এটার মতো, এই ফর্মুলাটাই আর কি। ঠিক আছে? তো এক্স ইকুয়াল টু এক্স মিন, এক্স ম্যাক্স ইকুয়াল টু এক্স মিন। ঠিক আছে? তো এটা দিয়ে আমরা দেখতেছি। ঠিক আছে? এক্স বলতে কোনটা বোঝাচ্ছে, সে ধরেন যে আমি এই ডাটা সেটটা নিতে চাচ্ছি, ম্যাক্স এইচআর ডাটা সেটে, বা রেস্টিং বিপি, বা সে ধরেন যে কোলেস্টেরল ডাটা সেটে আমি এখন এই নর্মালাইজেশন ফর্মুলাটা ফেলাইতে চাচ্ছি। তো সে ধরেন যে আমি 313 নাম্বার যে রোটা আছে এখানে এটার উপরে করতে চাচ্ছি, তাহলে এক্স ইকুয়াল টু কি লিখবো, 0 লিখবো। তাহলে এক্স ইকুয়াল টু 0, তাহলে এক্স মিন কি, এক্স মিন হইলো যে আমার এই কোলেস্টেরলের পুরো যতগুলো কলাম আছে, যতগুলো রো আছে, প্রত্যেকটা রো এর ভিতরে সবচেয়ে মিনিমামটা কোনটা, এটা। তারপর 0 - 0 হবে, তখন মিনিমাম যেহেতু 0, তাহলে এক্স ম্যাক্স কি, 0, এক্স ম্যাক্স সর্বোচ্চ কোনটা, আবার মাইনাস কোনটা। ঠিক আছে? তো এইভাবে আর কি। তো এইভাবে আমরা এই জিনিসটা করি। ঠিক আছে? তো 261 ক্ষেত্রে সিমিলার ওয়েতেও হবে, এক্স ইকুয়াল টু 261 হবে, এক্স মিন পুরো কলামের ভিতরে এক্স মিন কোনটা হবে, এক্স ম্যাক্স কোনটা হবে, এটা বের করা হবে। ঠিক আছে? তো স্ট্যান্ডার্ডাইজেশনটা হবে। তো নরমালাইজেশন ইজ এ গুড টু ইউজ when you know that the distribution of your data does not follow a Gaussian distribution। এই যে এটা Gaussian distribution, এটা হলো কি ইউক্লিডিয়ান Gaussian distribution, Euclidean algorithm বা Euclidean distance formula বলা হয়। This can be useful in algorithms that do not assume any distribution of the data k nearest neighbor or neural network। মানে আমরা যখন k nearest neighbor নিয়ে কাজ করব, বা নিউরাল নেটওয়ার্কস এর কোনো ডাটা সেট নিয়ে কাজ করব, বা নিউরাল নেটওয়ার্কস নিয়ে কোনো কিছু নিয়ে কাজ করব, তখন নর্মালাইজেশনটা করতে পারলে আমাদের সবচেয়ে বেশি বেটার হয়। আর স্ট্যান্ডার্ডাইজেশনটা কখন, অন দ্য আদার হ্যান্ড, ইট ক্যান বি হেল্পফুল cases where the data follows and Gaussian distribution। ঠিক আছে? যেখানে আসলে Gaussian ডিস্ট্রিবিউশনটা ফলো করে। However, this does not have to necessary to do, যে আসলে এগুলো সবকিছু হলো যে অনুমানের উপর। আমি চাইলে ওখানে নরমালাইজেশন ইউজ করতে পারি, ওখানে আমি স্ট্যান্ডার্ডাইজেশন ইউজ করতে পারি, নো ইস্যুস। ঠিক আছে? তো অলসো আনলাইক নরমালাইজেশন, স্ট্যান্ডার্ডাইজেশন does not have any boundary range. So even if you have outliers in your data, they will not be affected to standardization। ঠিক আছে? ওকে, এখন আমরা আসবো স্ট্যান্ডার্ড স্কেলারটা কিভাবে করে। ঠিক আছে? স্ট্যান্ডার্ড স্কেলার হলো যে আমার -1 থেকে +1 এর ভিতরে ডাটাগুলোকে রাখে আর কি। ঠিক আছে? তো স্ট্যান্ডার্ড স্কেলার ফিট ট্রান্সফর্ম করে এই জিনিসটা করছে, এক্সট্রেনের ডাটা এবং এক্সটেস্টের ডাটা। তো এই দুটোতে আমরা স্ট্যান্ডার্ড স্কেলার করে ফেলছে, আর এক্সটেন্ড দিয়ে আমি টপ 5 দেখতে যাচ্ছি আর কি। ঠিক আছে? আর কিছু না। তো এখন প্যারামিটার,
প্যারামিটার বি দিয়ে আমরা নেইবার ইকুয়াল টু 1 থেকে 40 পর্যন্ত নিচ্ছি, ঠিক আছে? নেইবার প্লাস দিবে, আপনি এটাকে 20 পর্যন্ত রাখতে পারেন, নো ইস্যুস, ঠিক আছে? তো এর ভিতরে 20 পর্যন্ত যদি রাখেন, 20 এর ভিতরে আমার 0.85, আর দেখেন 40 এর ভিতরে আমার কত নেইবার হলো 85% স্কোর পাইছে। আমি যদি 40 থেকে যদি এটাকে 60 করি তাহলে কি আমার কত লাগবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আসলে ম্যাটার করে এখানে, ঠিক আছে? তো সেজন্য আসলে এই জিনিসটা প্যারামিটার গ্রিড, যেটা হাইপার প্যারামিটারটা বের করাটা কিন্তু খুবই খুবই দরকার। তো সিবি সাধারণত 5 রাখি আমরা সাধারণত, যেটা হলো যে কি ক্রস ভ্যালিডেশন বলা হয়, ঠিক আছে? 5 বারের মতো ডাটাগুলোকে সে কি করব, শাফলিং করে আর কি, ডাটা শাফলিং করে, ঠিক আছে? তো এখানে সিবি ফিট কেএনএন সিবিটাকে ফিট করছে, তারপর বেস প্যারামিটার আর বেস্ট স্কোর কি এটা বের করতেছে। তো আমি তো জানি যে অলরেডি এখানে রান করা আছে, আমি এটাকে কি করে দিই, আমি এটাকে 60 করে দিই, তাহলে দেখি এটা কি রকম রেজাল্ট করে, ঠিক আছে? 60 এর ভিতরে সে বলতেছে 27 নাম্বারটা এখানে বেস্ট। আমি যদি ধরেন যে এখানে 90 করে দিয়ে দেখি, তাহলে কত পর্যন্ত পাই? 90 এর ভিতরে 27টা বলতেছে কি বেস্ট স্কোর। তার মানে আমার মনে হচ্ছে যে আমি যতবারই চেঞ্জ করি না কেন, যতবারই ইয়ে করি না কেন, বেস্ট স্কোরটা কত আসবে? 27 নাম্বারটাই এখানে বেস্ট প্যারামিটার, এর থেকে বেস্ট আর হইতে পারে না, ঠিক আছে? আমি এখানে 90 না দিয়ে আমি এটাকে 40 পর্যন্ত রেখে দিই, ঠিক আছে? এখন আমাদের মেইন জিনিসটা হলো যে বেস প্যারামিটার 85% আসছে। এখন এটাকে আসলে অফিসিয়ালি আসলে টেস্ট করা, যে স্কোরটা কি আসলে আসছে কিনা ওটা, ঠিক আছে? এটা একই একই স্কোর আসবে, ঠিক আছে? এগুলো নিয়ে 0.85 বা 86 একই রকম আসবে। যে দেখেন প্রেডিকশন, কেএনএসিবি প্রেডিক্ট এক্স টেস্টের উপরে প্রেডিকশনটা করছে, আর স্কোরটা দেখার জন্য এক্স টেস্ট ওয়াই টেস্ট দুটো নিয়ে এসেছে, ঠিক আছে? আর কিছু না, ঠিক আছে? তো এখানে 86% আসছে, তো একই জিনিস, ঠিক আছে? তো এখন আসি যে আসলে এই যে একুরেসি গুলো যে আমরা মাপি, আমরা যে একটা কি বলে মানদণ্ড নিয়ে আসি, ঠিক আছে? তো এটা আসলে কতটুকু সঠিক, তো এই সঠিকতা যাচাই করার জন্য আমাদের কনফিউশন ম্যাট্রিক্স আসছে, ঠিক আছে? তো কনফিউশন ম্যাট্রিক্সটাকে রান করার জন্য বা ওই অ্যানালাইসিসটা করার জন্য আমাদেরকে কি লাগবে? আমাদের ম্যাট্রিক্স এর যেগুলো আছে এগুলো সবগুলোকে আমাদেরকে কি করতে হবে, এগুলোকে আমাদের রান করতে হবে, ঠিক আছে? ইম্পোর্ট করতে হবে আর কি, হ্যাঁ। তো এটা হলো যে কনফিউশন ম্যাট্রিক্স এর একটা ইয়া, ঠিক আছে? তো কনফিউশন ম্যাট্রিক্স এ আমরা আমাদের ওই ডাটাগুলোকে রান করব, ঠিক আছে? তো ওয়াই টেস্ট ওয়াই প্রেপ এই জিনিসটা রান করলাম, লেভেল 10 দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা হলো যে আমাদের কনফিউশন ম্যাট্রিক্স। তো কনফিউশন ম্যাট্রিক্স এর ট্রু পজিটিভ ফলস নেগেটিভ নিয়ে আমি এখন আলোচনা করতেছি না, কারণ এটা নিয়ে আলোচনা করতে গেলে আরো আমার 4-5টা ক্লাস লাগবে, পুরো মেশিন লার্নিং এরই একটা কোর্স নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো আপনার শুধু মাত্র একটু জেনে রাখেন যে কনফিউশন ম্যাট্রিক্সটা আমাদের খুবই ইম্পর্টেন্ট যখন আমরা একুরেসি গুলো ফাইন্ড আউট করি। তো একুরেসি গুলো কোন বেসিসে আসছে এই জিনিসটা, ট্রু পজিটিভ ফলস নেগেটিভ বা ফলস পজিটিভ বা ট্রু নেগেটিভ, এবং ফলস নেগেটিভ ফলস পজিটিভ যদি বেশি হয়ে থাকে তাহলে আমার একুরেসি কম আসবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আর আপনার যদি আরেকটু অ্যানালাইসিস করতে চান বা রিসার্চের ক্ষেত্রে যদি ইয়ে করতে চান, আপনি তো আরো বেশি এগুলো ইনডেপথে পড়াশোনা করতে হবে। তো আপনারা এগুলো ইনডেপথে অ্যানালাইসিস গুলো করবেন, ঠিক আছে? এখন আসি যে অ্যাকুরেসি গুলো আমরা কিভাবে নিয়ে আসি। এই যে এখানে যে স্কোর দেখাচ্ছে 86%, বা কনফিউশন ম্যাট্রিক্স এর মাধ্যমে যে অ্যাকুরেসি বা যে স্কোর গুলো আসছে, এই অ্যাকুরেসি গুলো আসলে কিভাবে মাপা হয়? তো অ্যাকুরেসি সিম্পল ফর্মুলা, ট্রু পজিটিভ প্লাস ট্রু নেগেটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ ফলস পজিটিভ প্লাস ফলস নেগেটিভ প্লাস ট্রু নেগেটিভ, ঠিক আছে? এই জিনিসগুলো সবগুলো করলে আমার অ্যাকচুয়াল অ্যাকুরেসিটা পাবো, ঠিক আছে? তারপর প্রিসিশন, এটা হলো আমার প্রিসিশন ফর্মুলা, এটা হলো যে আমার রিকল ফর্মুলা, ঠিক আছে? আর এটা হলো যে F1 স্কোর। এখন একুরেসি তো আমরা অনেকভাবে দেখাতে পারতেছি, একুরেসি ফর্মুলার মাধ্যমে একুরেসি, প্রিসিশনের মাধ্যমে একুরেসি দেখাতে পারি, রিকলের মাধ্যমে একুরেসি দেখাতে পারি, F1 স্কোরের মাধ্যমে ইভেন আমরা একুরেসি দেখাতে পারি। এবং কোনটা বেস্ট হবে এই জিনিসটা আমাদের এখন আইডেন্টিফাই করা, ঠিক আছে? প্রিসিশন আমরা মূলত মেইনলি যে জিনিসটা করি F1 স্কোর অথবা F1 স্কোরের মাধ্যমে আমরা ম্যাক্সিমাম টাইমে আমরা একুরেসিটা দেখাই আর কি, ঠিক আছে? তো আমরা একটু দেখি যে এখানে প্রথমে প্রিসিশন রিকল এফ স্কোর সাপোর্টটা দিয়ে আমরা টেস্ট করতেছি এফ স্কোর। এখন আমরা এফ স্কোরটা টেস্ট করব, ঠিক আছে?
তো এফ স্কোর আমাদের 0 এর ক্ষেত্রে দেখেন 86%, ইয়ার ক্ষেত্রে 87%। তো একুরেসি আমাদের কত? 87%। ঠিক আছে, F1 স্কোরের ক্ষেত্রে 87%। আর রিকলের ক্ষেত্রে কোনো ইয়া নাই, কারণ আমরা ডিরেক্টলি এফ স্কোরটা চেক করতেছি এখন। ঠিক আছে, তো এই আর কি। এখন আমরা যদি রিকলটা দেখি, রিকলের ডাটা সেট দিয়ে যদি দেখি রিকলটাকে, আমাদের কিচ্ছু চেঞ্জ করতে হচ্ছে না। আমরা যখন রিকলটা নিয়ে কাজ করবো, দেখেন রিকলটাকে ইম্পোর্ট করছি, কেনিয়ারেস্ট নেইবারটাকে নিয়ে আসছি, কেনিয়ারেস্ট সিবি2 যেহেতু অলরেডি উপরে আমরা এই জিনিসটা করে আসছি। ঠিক আছে, গ্রিড সার্চ সিবি, গ্রিড সার্চ অ্যালগরিদমটা দিয়ে কেনিয়ারেস্ট নেইবারটাকে আমরা অ্যানালাইসিস করতেছি। ঠিক আছে, প্যারাম ক্রিয়েট সিবি। এখন স্কোরিংটা কি দিছি আমরা? স্কোরিংটা আমরা রিকল দিছি, যেখানে আমাদের কেনিয়ারেস্ট সিবি ইকুয়াল টু এক্স10 এবং ওয়াই10। ঠিক আছে, এই দুটোকে আমরা এর ভিতরে বেস্ট প্যারামিটার বেস্ট স্কোরটা বের করতেছি, এবং এটা কিসের মাধ্যমে বেস্ট বের হচ্ছে? রিকল প্রিসিশনের মাধ্যমে। ঠিক আছে, রিকল স্কোরের মাধ্যমে। তো ওই রিকল স্কোরের মাধ্যমে এটার স্কোরটা আমরা যাচাই করতেছি। কিছুক্ষণ আগে এফ স্কোর দেখছি, এফ স্কোরে একুরেসি আসছে 87%, আমার প্রিসিশনের কত আসছে, রিকলের কত আসছে 84%। ঠিক আছে, আমরা এখন এসভিএম এর মাধ্যমে দেখবো, সাপোর্ট ভেক্টর মেশিনের মাধ্যমে আমরা অ্যানালাইসিস গুলো করে দেখবো। ঠিক আছে, তো এখানে কিছু বিষয় আছে, বায়াস ভেরিয়েন্স আছে, ওভারফিটিং আন্ডারফিটিং আছে, রেগুলারাইজেশন আছে। ওভারফিটিং আন্ডারফিটিং হলো যে, যেমন ধরেন যে 98%, 99%, 94%, 95%, 96%, ঠিক আছে, 94%, এগুলোকে বলা হয় ওভারফিটিং। আর আন্ডারফিটিং হলো যে 60%, 50%, 40%, ঠিক আছে, 65%, এগুলোকে হলো যে আন্ডারফিটিং। 68%, 70%, 80%, এগুলো মোটামুটি এগুলো লেভেল বলা হয়। ঠিক আছে, এগুলো লেভেলটা ঠিক আছে বলে ধরা হয়। ঠিক আছে, তো আমরা এখন এখানে এসবিএম এর মাধ্যমে যদি করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের এসবিএম এর ফর্মুলাটা ইয়ে করতে হলে ফ্রম স্কেলার এসবিএম। ঠিক আছে, সাপোর্ট ভেক্টর ম্যাট্রিক্স এর মাধ্যমে যদি আমরা করতে চাই, তো ইনপুট এসবিসি, এসবিসি ইকুয়াল টু এসবিসি, মানে এসবিসি টা এটার ইয়াটাই, এই কি বলে, ভেরিয়েবলটাকে আমরা এসবিসি নামে লিখছি। ঠিক আছে, তো আর এটার অ্যালগরিদমটাকে আমরা যদি কল করি, তাহলে এসবিসি ব্র্যাকেট। ঠিক আছে, প্যারামিটার গ্রিড সিমিলার হবে, জাস্ট ভিতরের জিনিসটা চেঞ্জ হবে। ভিতরটা হলো যে এটা শুধুমাত্র এসবিএম এর ক্ষেত্রে এটা। ঠিক আছে, আর গ্রিড সার্চ সিবি দিয়ে আমরা এসবিসি টাকে এখন রান করতেছি, প্যারামিটার গ্রিড দিয়ে চেক করতেছি, আর স্কোরিং হবে রিকল। ঠিক আছে, এটার স্কোরটা কত আসে দেখি। তো আমাদের এখানে স্কোর কত আসছে? স্কোর আমাদের 100% আসছে, যেটা আসলে ঠিক না। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি দেখেন আমাদের, আমরা যেটা দেখছি যে ক্লাসিফায়ার রিপোর্ট বা বাট এফ ওয়ান স্কোরে এটা দেখাচ্ছে 58%, এফ ওয়ান স্কোর। তো বাট আমাদের এখানে বেস্ট অ্যাকুরেসি আসছে কোথায়? এসবিএম এ 100% আসছে, যেটা আসলে ঠিক না। ঠিক আছে, তো আমরা এখন কি করব? আমরা এখন যে জিনিসটা করব, এটা হলো এফ ওয়ান স্কোরটাকে আমরা অ্যাকচুয়াল স্কোরিং বানাবো। এখন আমরা রিকল বা অন্য কোনো ইয়া দিয়ে না দেখে স্কোরিংটা এফ ওয়ান দিয়ে দেখবো। ঠিক আছে, এর আগেরটাতে ছিল রিকল। ঠিক আছে, এখন আমরা সেম ভাবে এসবিএম এ আমরা এফ ওয়ান স্কোরটা দেখবো। এফ ওয়ান স্কোর আমাদের কত আসছে দেখেন, রিকল দিয়ে একুরেসি আসছে কত? রিকল দিয়ে 58% একুরেসি আসছে, যেখানে জিরো খুব খারাপ অবস্থা। তো এখানে আমাদের একুরেসিটা একটু ভালো আসবে। তো আমরা অলওয়েজ ম্যাক্সিমাম টাইমে এফএস কোডটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি একুরেসিটাকে জাস্টিফাই করে থাকি।
তো আমাদের এখানে এই এফ স্কোর আসছে 88%। তো 88% এটা হলো যে আমাদের একটা গুড একুরেসি, ঠিক আছে। তো আমরা এটাকে ধরে আমরা কিন্তু কাজ করতে পারি। দেখেন জিরোতে আমাদের এখন 0.84% আসছে, তো এভারেজে 86%, ঠিক আছে। এখন আমরা যাই যে আমাদের লজিস্টিক রিগ্রেশন হলো যে আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম আর কি, যে L1 L2 লেসো 2, ঠিক আছে, তারপর ইলাস্টিক নেট, এই জিনিসগুলো আছে, এগুলো হলো লজিস্টিক রিগ্রেশনের পার্ট। তো এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা অ্যালগরিদম আছে এবং প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে আমরা রান করতে পারি। বাট আসলে কোনটা আমার জন্য বেটার, এই জিনিসটা বের করাটা, বা কোনটা দিয়ে আসলে করলে লেসো 1 দিয়ে করব নাকি লেসো 2 দিয়ে করব নাকি ইলাস্টিক নেট দিয়ে করব বা নাকি অন্য কোনো অ্যালগরিদম দিয়ে করব, এই জিনিসটা লজিস্টিক রিগ্রেশনের মাধ্যমে আমরা যদি ওই অ্যালগরিদম গুলোকে রান করে থাকি, তাহলে আমরা কি করতে পারি, যে অটোমেটিক সে আমাকে বের করে দিবে আসলে কোনটা বেটার হবে, ঠিক আছে। তো সেটাই আসলে আমাদের এখানে করতেছে। তো লজিস্টিক রিগ্রেশন ফর্মুলা নিয়ে আসছে প্যারামিটার গ্রিডে, পেনাল্টির ভিতরে রাখা হয়েছে L1 L2 ইলাস্টিক নেট নাম, আর সি তে রাখা হয়েছে লগ স্পেস, আর সলভার হিসেবে লাগা হয়েছে LBFGS আর লিনিয়ার আর সাগা, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদের সিমিলার থাকবে যদি আমরা লজিস্টিক রিগ্রেশন নিয়ে কাজ করে থাকি, ঠিক আছে। আর গ্রিড সার্চ দিয়ে ওইগুলোকে কল দেয়া আর স্কোরিংটা রিকল হবে, বাকি সবটা ঠিকঠাক থাকে, ঠিক আছে। তো এই জিনিসটা রিকলে দেখবেন যে অলওয়েজ আমাদের কোনো না কোনো ভাবে ভুল কিছু, রিকলটা আসলে খুব একটা বেশি ভালো ইফেক্টিভ ওয়ে না, স্টিল না, ঠিক আছে। তো সেজন্য আসলে F1 স্কোরটাকে সবচেয়ে বেশি একুরেসি, মানে কি বলবো, যে একটা বেস্ট একুরেসি ধরে আমরা আগাই আর কি, ঠিক আছে। তো এখানে সেজন্য লিখছে যে উই ক্যান অবজার্ভ দ্য সেম ইস্যু হিয়ার, দি মডেল হ্যাজ স্টপ predicting anything as negative to decrease fn, ঠিক আছে। hence we will optimize f1 score in a set। তো f1 স্কোর দিয়ে যদি ওটাকে রান করে থাকি, তাহলে আমাদেরকে বেটার একুরেসি বেটার রেজাল্ট দিয়ে থাকে, ঠিক আছে। তো এখানে আমাদের নানা ধরনের ঝামেলা দিছে আর কি, ঠিক আছে। আমাদের ইভেন একুরেসি গুলো দেখাচ্ছে না এখানে খুব একটা বেশি ভালোভাবে, ঠিক আছে। একুরেসি আসছে বাট নট এ গুড ওয়ে, ঠিক আছে। 55% একুরেসি কি হয়, এবং জিরো যেটা আসছে, জিরো তো 0%ই দেখাচ্ছে, তো এটা একদমই ঠিক নাই। তো এটার জন্য আসলে বেস্ট হবে আমরা F1 স্কোর বা অন্য কোনো স্কোর দিয়ে আমরা যদি এগুলোকে রান করে থাকি, ঠিক আছে। তো F1 স্কোরে কত রেজাল্ট আসছে দেখেন, এটা বলতেছে নান আসছে, বেস্ট প্যারামিটার 87% আসছে F1 স্কোরে। আর অন্যদিকে এখানে কত আসছে, এখানে আসছে 100%, যেটা আসলে ঠিক না, ভুল, ঠিক আছে। 87% এটা বেস্ট। এখন আমরা ডিভিশন ট্রিতে আসি। হোয়াট ইজ ট্রি? থ্রিটা হলো যে অনেকটা এই ধরনের, ঠিক আছে। তো ডেটাটা অনেকটা এই ধরনের থাকে। তো আমরা ডিভিশন ট্রিতে যদি আমরা এই জিনিসটা করি তাহলে কিভাবে করব, এই জিনিসটা আর কি আসলে এখানে বলছে, ঠিক আছে। তো আমি এখন ডিভিশন ট্রিটা কি এই জিনিসটা বুঝাচ্ছি না, বাট পাইথনের অ্যালগরিদম গুলো আসলে কিভাবে রান করতে হয় এই জিনিসটা আমরা এখানে দেখে যাই আর কি, ঠিক আছে। এই কোডটা দেওয়া হবে আপনাদেরকে। কোডে আমরা খুব একটা চেঞ্জ করি না, প্রত্যেকটা অ্যালগরিদমের ক্ষেত্রে আলাদা আলাদা হয়, সেটা কোথায় হয়, প্যারামিটার গ্রিডস এ হয় জাস্ট, আর কোথাও হয় না, ঠিক আছে। ইভেন গ্রিড সার্চ সিবিতেও হয় না, জাস্ট এখানে 3CB লেখা হয়েছে যেন বোঝা যায়, ঠিক আছে। আর এখানে ডাটাটা চেঞ্জ হইতে থাকে, এই যে এটা যে অ্যালগরিদম হবে ওই অ্যালগরিদম এটা চলে আসে। আর স্কোরিংটা অলওয়েজ F1 দেয়াটা হচ্ছে, রিকল দিয়ে আপনি ট্রাই করতে পারেন, বাট রিকলে বেস্ট স্কোর আসে, মানে 100% আসলে ওইটা তো হয় না, ঠিক আছে। ওইটা ভুল ডাটা, ঠিক আছে, ভুল ভাবে দেখায় আর কি একুরেসিটা। তো সেটার জন্য অলওয়েজ F1 স্কোরটাই নেওয়াটাই বেটার, ঠিক আছে। তো এখানে F1 স্কোরে দেখেন 86% আসছে, সেম ভাবে। আরেকটা আছে ব্যাগিং এন্ড বুস্টিং, ঠিক আছে, র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার, যেটা হলো যে আমাদের ডিসিশন ট্রি ব্যাগিং বলে। আরেকটা হলো যে বুস্টিং একটা আছে, সেটা হলো যে র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ারে আমরা ওই জিনিসটা করে থাকি, ঠিক আছে। তো এই র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ারে কি হয়ে থাকে, এটাও মাল্টিপল ডিসিশন ট্রি, যেগুলো আছে মাল্টিপল ডিসিশন ট্রি গুলো থেকে একটা একটা করে প্রেডিকশন করে থাকে। এটাও ডিসিশন ট্রি, এটাও কিন্তু ডিসিশন ট্রি, এটাও কিন্তু ডিসিশন ট্রি, প্রত্যেকটা থেকে প্রেডিকশন করে মেজরিটি ভোট নেয়, মানে মেজরিটি সবচেয়ে বেশি ভালো একুরেসি কোনটা এটাকে বের করে। তো ওই জিনিসটাকে আসলে ফাইনাল প্রেডিকশন মেড করে আর কি, ঠিক আছে।
তো এই জিনিসটা র্যান্ডম ফরেস্ট অ্যালগরিদমের মাধ্যমে করা যায়। আবার আপনি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা নিয়ে ম্যানুয়ালিও করতে পারেন। ঠিক আছে? তো আপনার যদি মনে হয় যে আমি র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার দিয়ে ব্যাগিং বুস্টিং দিয়ে করতে চাই, আমি করতে পারবো, নো ইস্যুস। তো র্যান্ডম ফরেস্ট দিয়ে আমরা কিভাবে করবো আসলে কাজগুলো? তো সিমিলার ওয়েতে থাকবে, আর কিছু না, আমাকে র্যান্ডম ফরেস্টটাকে ইম্পোর্ট করতে হবে। র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ারকে এখানে রান করব। আর র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ারের ক্ষেত্রে এই জিনিসটা এরকম থাকবে। আর আরএফসিবিটা যেটা আছে এখানে জাস্ট এই জিনিসটা চেঞ্জ হবে, আর বাকি সব একই থাকবে। স্কোরিংটাও আমি যদি চেঞ্জ করতে চাই তো রিকল হইলে রিকল, বাট এখানে F1টা দেওয়া হয়েছে। ঠিক আছে? তো আরএফসিবি দিয়ে এক্সটেন্ড ওয়াইটেজ দিয়ে আমরা এটাকে রান করব। তো এখানে একুরেসি আসছে কত সিমিলার জিনিসে। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আমরা যখন একুরেসি গুলো বের করবো, এই একুরেসি গুলোর ভিতরে আমরা F1 দিয়ে বের করছি, রিকল দিয়ে বের করছি। এগুলোর ভিতরে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি একুরেসি, মানে একটা স্ট্যান্ডার্ড একুরেসি রাখতেছে, এটা হলো F1 স্কোর। তো সেজন্য আপনারা আমি যদি এই ডাটা সেট নিয়ে যদি রিসার্চ করি, তাহলে আমি ধরে নিব যে আমার বেস্ট স্কোর আসবে F1 স্কোর দিয়ে। তো আমি রিসার্চের পেপারটা আমি লেখাটাই শুরু করবো F1 স্কোর দিয়ে। ঠিক আছে? তো এই আর কি। এখন এখন যে বিষয়টা আসতেছে, ধরেন যে আমি যদি একটা রিসার্চ পেপারকে সাজাই, ধরেন যে একটা ডাটা সেটকে আমি 4-5টা অ্যালগরিদম দিয়ে রান করলাম। রান করার পরে আপনাকে তখন তুলনা করতে হবে যে এটার একুরেসি কি হবে। ঠিক আছে? যখন আমি এই অ্যালগরিদম দিয়ে চালাইছি এটার একুরেসি কত আসছে, এই অ্যালগরিদম দিয়ে যখন চালাইছি এটার একুরেসি কত আসছে, এই অ্যালগরিদম দিয়ে যখন চালাইছি এটার একুরেসি কত আসছে। তখন এগুলো দিয়ে সবচেয়ে বেশি বেটার একুরেসি কে দিচ্ছে, বেটার একুরেসি এ দিচ্ছে। তাহলে এই অ্যালগরিদমটা দিয়ে বেশি ভালো চলে, এই ডাটা সেটটা আমাকে বোঝাচ্ছে যে এই ধরনের ডাটা সেট আছে। তো এইভাবে আমাদেরকে আসলে অ্যালগরিদম গুলোকে রান করে আহ, বিভিন্নভাবে আমাদের পেপার গুলো আমরা লিখে থাকি, রিসার্চ পেপার গুলো লিখে থাকি। ঠিক আছে? তো এখন যে বিষয়টা হলো যে ধরেন যে এটা তো আমাদের মেইন মেশিন লার্নিং এর ক্লাস না। ঠিক আছে? তো মেশিন লার্নিং এর ক্লাস বা মেশিন লার্নিং এর নিয়ে যদি আপনারা আরেকটু স্টাডি করতে চান, তাহলে আপনাদেরকে ডিপ স্টাডি করতে হবে র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ারের। ঠিক আছে? ফর্মুলেশনস গুলো কি? ঠিক আছে? এবং র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ারটা আমরা কোন কোন ডাটা সেটে ব্যবহার করে থাকি, এই ধরনের বিভিন্ন ধরনের বিষয় আছে। এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো। ঠিক আছে? তো এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করলে আরো বেশি ভালোভাবে এই জিনিসটা ইয়ে করবো। দেখেন, টুলস সম্পর্কে আপনি জানতেছেন, স্কিল সম্পর্কে আপনি ভালো বলতে পারতেছেন, আপনি এটাকে কিভাবে রান করতে হয় এটা জানেন। বাট র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার কখন কাজে লাগা হয়, কে নিয়ারেস্ট নেইবার কখন কাজে লাগে, ডিসিশন ট্রি কখন ব্যবহার করব, ঠিক আছে? তো এই যে এই বিষয়গুলো না আমাদের, তারপর ক্লাস্টারিং অ্যালগরিদম কি, ঠিক আছে, তারপর আনসুপারভাইজড অ্যালগরিদম কি, স্কেলার কখন ব্যবহার করব, নর্মালাইজেশন কখন করব, ঠিক আছে, এগুলোর জন্য আসলে ডিপ স্টাডির প্রয়োজন আছে। ঠিক আছে? তো উইদাউট ডিপ স্টাডি আসলে আমরা এখানে কি করতে পারবো না, ভালো অ্যাকুরেসি বা ভালো কিছু করতে পারবো না। ঠিক আছে? বা আমরা বুঝতে পারবো না যে আসলে এখানে কি হচ্ছে। তো এটার জন্য আসলে আমার এই যে ডাটা শিটটা বা এই ফাইলটা আপনাদেরকে কাজ করবে হলো যে কোন অ্যালগরিদমটা কিভাবে আমি কাজে লাগাবো, আপনি এই পুরো কোডটাকে নিয়ে আপনি কাজ করতে পারবেন। বাট কখন কোনটাকে কাজে লাগাবে এটার জন্য একটু থিওরিটিক্যাল স্টাডি করতে হবে। ঠিক আছে? তো ওই থিওরিটিক্যাল স্টাডিটা আমার এখানে নাই। তো এই থিওরিটিক্যাল স্টাডিটা আপনারা করে ফেলবেন। ঠিক আছে? তো আজকের আমাদের ক্লাসটা মোটামুটি এটার উপরে। ঠিক আছে? তো লাস্ট যে ডাটা সেটটা আমরা চেক করছি এটা হলো যে ডিসিশন ট্রি, যেখানে 88% F1 স্কোরের মাধ্যমেই আসছে। ঠিক আছে? এই যে, তো এগুলো থেকে সবচেয়ে বেশি among all the models we have tested random forest has obtained the F1 score। মানে হলো যে সবগুলো অ্যালগরিদমের ভিতরে সবচেয়ে বেশি ভালো করছে কোনটা, র্যান্ডম ফরেস্টে এসে ভালো করছে, যেটা হলো যে F1 স্কোর কত 88% আসছে। ঠিক আছে? মানে 100 এর নিচে আর কি। ঠিক আছে? তো এই আর কি ডাটা সেট, যে ডাটা সেটের মাধ্যমে। ঠিক আছে? তো আজকের আমাদের পাইথনের অফিসিয়ালি যে বিষয়টা আছে, যে পাইথনের অফিসিয়ালি আমাদের যে পাইথন মডিউলটা, এটা আমাদের এন্ড হচ্ছে আজকের ক্লাসটা দিয়ে। আহ, তো আজকের আমাদের মেশিন লার্নিং এর মডেল নিয়ে ডেভেলপমেন্ট, এবং আসলে এটাকে কিভাবে ইভালুয়েট করতে হয় এবং ইভালুয়েশনের রেজাল্ট স্কোরটা কি, কিভাবে আমরা সাইকেল লার্নের মাধ্যমে করে থাকি, এই জিনিসটা শিখছি। ঠিক আছে? আমরা একটু প্র্যাকটিস করলে আমরা এই জিনিসটা পারবো। বাট আমরা এই জিনিসটা পারতেছি যে কোন অ্যালগরিদমটাকে কিভাবে রান করতে হবে, বাট আসলে কোন অ্যালগরিদমটা কখন কাজে লাগে এই জিনিসটা কিন্তু আমরা এখানে শিখি নাই। তো এটা আমাদেরকে নিজেদেরকে শিখে নিতে হবে। এটার জন্য আপনাকে কি করতে হবে, থিওরিটিক্যাল অ্যানালাইসিস করতে হবে, আর কি বলে ডিপ স্টাডি করতে হবে। ঠিক আছে?
তো এই জিনিসটা এই জায়গায় স্কিপ করা আছে, এই জিনিসটা আপনারা আশা করি করবেন যাদের যদি আপনাদের যদি ইন্টারেস্ট থাকে মেশিন লার্নিং এর উপর। ঠিক আছে, তো আজকের এই পর্যন্তই। কারো কোনো কোয়েশন আছে? আচ্ছা, যদি কারো কোনো কোয়েশন না থাকে তাহলে আমরা এই পর্যন্ত রাখতেছি, ঠিক আছে।